আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের সাথেই এমন ঘটনা ঘটে যে আমাদের চারপাশের মানুষজন, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা অফিসের সহকর্মীরা আমাদের গুরুত্ব দেয় না। আমাদের কথাগুলো তারা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টাও করে না। এমনকি অনেক সময় আমাদের সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করে। আর এই কারণগুলোর জন্যই হয় তাদের প্রতি আমাদের মনে রাগ তৈরি হয়, নতুবা মনে অনেক কষ্ট জমে থাকে। তাই আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব, যে স্টোরিটা আমাদেরকে এই সমস্যা থেকে বার করতে সাহায্য করবে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। এক আশ্রমে এক সন্ন্যাসীর অনেক শিষ্য ছিল। তার কোনো শিষ্য যখন সন্ন্যাসীতে পরিণত হতো, অর্থাৎ জ্ঞান সঞ্চয়ের একটা সীমা পর্যন্ত পৌঁছাতো, তখন তিনি সেই শিষ্যকে একটা গ্রাম বা কোনো একটা নগরে জ্ঞান প্রচারের জন্য পাঠাতেন। তো তার কাছে একজন শিষ্য আছে যে কিনা 6 বছর ধরে সেই আশ্রমেতেই আছে, কিন্তু তাকে কোথাও না পাঠানোর কারণে সেই শিষ্য মনি ঋষির কাছে এসে বলেন, হে মনিবর, আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছি, 6 বছর পার হয়ে গেছে। আমি এই 6 বছরে অনেক জ্ঞান লাভ করেছি। আমি এখন ধ্যান সাধনায় সম্পূর্ণ পারদর্শী। আমার অভিজ্ঞতাও যথেষ্ট পরিমাণে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি আমাকে কোনো গ্রামে বা কোনো নগরে জ্ঞান প্রচারের জন্য পাঠাননি। আমার পরে যারা শিষ্যত্ব গ্রহণ করেছে এমন অনেক শিষ্যকে আপনি বিভিন্ন জায়গায় জ্ঞান প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার আজ পর্যন্ত সেই সুযোগ হয়নি। আপনি আমাকে সেই সুযোগ কেন দেননি? আমার কি এখনো অনেক শিক্ষার প্রয়োজন আছে? আমি কি এখনো সন্ন্যাসীতে পরিণত হইনি? মনিবর তার শিষ্যর কথা শুনে হাসলেন আর বললেন, সন্ন্যাসী হওয়া এমন কোনো বড় জিনিস নয় যে তোমাকে অন্যের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। কোনো মানুষ যখন সন্ন্যাসী হয় তাহলে তার কাছে এটা সম্ভব নয় যে সে নিজে সেটা বলতে পারবে না। সন্ন্যাসী প্রাপ্তি এমন জিনিস, যখন ঘটে তখন প্রকৃতিও তোমাকে বুঝিয়ে দেয় যে এটা ঘটতে চলেছে। তখন তোমার কোনো কিছু কারো কাছে জানার প্রয়োজন পড়বে না। তখন সেই শিষ্য বলল, হ্যাঁ মনিবর, এই 6 বছরে আমি আপনার থেকে অনেক কিছুই শিখেছি। আপনার বলা সমস্ত উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আপনার উপদেশ আমার স্মরণে রয়েছে। আপনি আমাকে আপনার বলা উপদেশের মধ্যে থেকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। একবার প্রশ্ন করে দেখুন যে আমি আপনার বলা সব উপদেশ, সব জ্ঞান নিজের মধ্যে সঞ্চয় করতে পেরেছি কিনা। তারপর যদি আপনি সন্তুষ্ট হন, তখন না হয় আমাকে একটা সুযোগ দেবেন জ্ঞান প্রচারের জন্য। মনিবর তখন বললেন, উপদেশ শুনে মনে রাখলেই শুধু জ্ঞান লাভ করা যায় না। প্রকৃত জ্ঞান লাভ তখনই সম্ভব যখন আমরা সেই উপদেশকে নিজের চরিত্রের মধ্যে, নিজের ব্যবহারের মধ্যে নিয়ে আসতে পারি। যতক্ষণ না তুমি প্রাপ্ত শিক্ষাকে জীবনে ঘটা কোনো ঘটনার সাথে কাজে লাগাতে না পারছো, যতক্ষণ না তুমি শোনা উপদেশগুলোকে নিজের ব্যবহারের মধ্যে সম্মিলিত না করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে একজন জ্ঞানী ভাবতে পারো না। ততক্ষণ পর্যন্ত নিজেকে জ্ঞানী বলা তোমার অহংকারের প্রকাশ করে। সেই শিষ্য তখন বলেন, হে মনিবর, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি আমাকে একবার সুযোগ দিন জ্ঞান প্রচার করার জন্য। আমি আপনাকে একটু নিরাশ করব না। মনি ঋষি তখন বললেন, তুমি এখনো ওই কাজের জন্য প্রস্তুত হওনি। তুমি যখন ওই কাজের জন্য প্রকৃতভাবে তৈরি হয়ে যাবে, আমি তখন নিজে থেকেই তোমাকে জ্ঞান প্রচারের জন্য পাঠাবো। শিষ্য বলল, আপনি দয়া করে আমাকে একটা সুযোগ দিন। আমি প্রমাণ করে দেব যে আমি জ্ঞান প্রচার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। মনি ঋষি তার শিষ্যের এই জেদ দেখে বললেন, তুমি কাল সকালে দক্ষিণ দিশা অন্তর সামনে এগিয়ে যাবে। সেখানে একটা গ্রাম দেখতে পাবে। ওই গ্রাম থেকে তুমি ভিক্ষা সংগ্রহ করবে আর সেই গ্রামে থাকা মানুষদের সমস্যার কথা শুনে সেগুলো কিভাবে দূর করা যায় সেই ব্যাপারে তাদেরকে সাহায্য করবে। শিষ্য এই কথা শুনে খুবই খুশি হলো। সে মনিবরের আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল সকাল সে দক্ষিণ দিশায় থাকা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আর যখন সে গ্রাম থেকে ভিক্ষা গ্রহণ করে ফিরে আসলো, তখন মনি ঋষি দেখতে পেলেন তার কপালে আর হাতে চোট লেগেছে। মনি ঋষি দেখে তাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার শরীরে চোট কিভাবে লাগলো? শিষ্য তখন বললেন, হে মনিবর, আপনি যে গ্রামে আমাকে পাঠিয়েছিলেন সেই গ্রামের লোকেরা অত্যন্ত খারাপ মানুষ। তাদের কাছে আমি কোনো গুরুত্বই পেলাম না।
তাদের কাছ থেকে আমি যখন ভিক্ষা চাইলাম, তারা ভিক্ষা তো দিলই না, তার পরিবর্তে আমাকে অনেক গালমন্দ শোনালো। আরেকজন ভিক্ষা তো দিল, কিন্তু আমার হাতে না মাটিতে ছুঁড়ে বলল, যদি ভিক্ষা নিতে হয় তাহলে ওখান থেকে কুড়িয়ে নাও। তার কথায় আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিল। তাকে প্রথমে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এখানে তাদের ভালোর জন্যই এসেছি, এখানে আমি আমার জ্ঞানের মাধ্যমে তাদেরকে সাহায্য করার জন্যই এই গ্রামে এসেছি। কিন্তু সে আমার কোনো কথার গুরুত্ব দিল না। আর আমি একটু যখন রেগে কথা বললাম, তখনই সে আমার উপর চড়াও হলো। আর এই কারণে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। এই গ্রামের মানুষগুলো আসলে জ্ঞান পাওয়ার যোগ্যই নয়। আমাকে অন্য কোনো ভালো গ্রামে প্রচারের জন্য পাঠান। তখন মনি ঋষি বললেন, আবার যে গ্রামে পাঠাবো সেই গ্রামের মানুষজনও যদি তোমার সাথে একই ব্যবহার করে, তখন তুমি কি করবে? শিষ্য বললেন, তখন তাহলে অন্য কোনো গ্রামে চলে যাব, কারণ এরকম মানুষরা জ্ঞান পাওয়ার যোগ্যই নয়। এরা অজ্ঞানী মানুষ, এদেরকে বোঝানো আর না বোঝানো একই ব্যাপার। মনি ঋষি তখন বললেন, এরা অজ্ঞানী নয়, এরাও জ্ঞানী মানুষ। এরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট ধারণাকে বিশ্বাস করে, আর তুমি যদি এই ধারণাটাকে ভুল প্রমাণ করতে যাও, তাহলে তো তারা তোমার সাথে খারাপ ব্যবহার করবেই। আর এরকম মানুষ তুমি প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাবে। শিষ্য তখন বললেন, তাহলে কি এদের বোঝানোর কোনো উপায় নেই? মনি ঋষি তখন বললেন, হ্যাঁ, উপায় অবশ্যই আছে, কিন্তু আজ তুমি আহত, আজ তুমি বিশ্রাম করে নাও। কাল বিকালে তুমি আমার কাছে আসবে, তখন তুমি এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবে। পরের দিন বিকালেই সেই শিষ্য তার উত্তর পাওয়ার জন্য মনি ঋষির কাছে আসে। সেখানে পৌঁছে এসে দেখতে পাই মনি ঋষির সামনে আর একজন শিষ্য দাঁড়িয়ে আছে, যার হাতে চোট লেগেছে। মনি ঋষি সেই শিষ্যকে জিজ্ঞাসা করেন যে, তোমার হাতে চোট কিভাবে লাগলো? সেই শিষ্য অতি বিনয়ের সাথে উত্তর দেন, হে মনিবর, আপনি আমাকে দক্ষিণ দিশাতে থাকা একটা গ্রামে ভিক্ষা নিতে পাঠিয়েছিলেন, এই চোট সেখান থেকেই লেগেছে। মনি ঋষি তখন বললেন, সেই গ্রামে তোমার সাথে কি কি ঘটেছে? শিষ্য তখন বলল, সেই গ্রামে আমি অনেকের কাছে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সেই গ্রামে আমাকে কেউ ভিক্ষা দেয়নি। কেউ আমাকে গালমন্দ করেছে, কেউ আবার আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কেউ আবার আমার সাথে ঠাট্টা মজা করেছে। একজন তো আমাকে ধাক্কা পর্যন্ত দিয়েছে, যার ফলে আমার হাতে এই চোট লেগেছে। আর ফেরার পথে একজন ব্যক্তি মাটিতে ছুঁড়ে ভিক্ষা দিয়ে বলল সেখান থেকে ভিক্ষাটা কুড়িয়ে নিতে। আমি মাটি থেকে ভিক্ষাটা কুড়িয়ে নিয়ে হাসি মুখে তাকে আশীর্বাদ করলাম এবং অত্যন্ত বিনয়ের সাথে তাকে ধন্যবাদ জানালাম ভিক্ষা দেওয়ার জন্য। আর তাতে করে সেই ব্যক্তির রাগ অনেকটা কমে গেল। তার আমার প্রতি দৃষ্টিভঙ্গি যেন এক নিমেষেই বদলে গেল। এই ঘটনার সময় সেখানে ওই গ্রামের অনেক মানুষ জমা হলো। তারা আমার ব্যবহার দেখে সম্পূর্ণভাবে অবাক হয়ে গেল। তখন তারা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, আর আমি তাদের সব প্রশ্নের উত্তর যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। তারা তাদের মতো করে বিভিন্ন প্রশ্ন আমাকে করতে থাকে এবং তারপর তাদের বিভিন্ন সমস্যার কথা আমাকে জানাতে থাকে। আর ফেরার সময় তারা তাদের আগের করা ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, পাশাপাশি বেশ কিছু ভিক্ষাও আমাকে দেয়। হে মনি ঋষি, ওই গ্রামের মানুষরা সত্যিই অনেক ভালো মানুষ। ওদের মতো করে যদি ওদের বোঝা যায়, তাহলে আশা করা যায় ওরা আমার কথা বুঝতে পারবে। আমার আপনার কাছে অনুরোধ যে পরের বার কয়েকদিন আপনি আমাকে ওই গ্রামে পাঠাবেন। আমি চাই ওই গ্রামের মানুষগুলোকে আরো ভালোভাবে বুঝতে। আমার একটা ছোট্ট ভালো ব্যবহার আর ওদের মতো করে ওদের বোঝার ফলে ওদের মধ্যে আমি একটা বড় পরিবর্তন দেখতে পেয়েছি। যে মানুষগুলো প্রথমে আমাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না, তারাই আবার আমাকে সেই গ্রামে পুনরায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাই আপনি যদি আমাকে অনুমতি দেন ওই গ্রামে পুনরায় যাওয়ার, তাহলে আমি আগামীকাল থেকে প্রতিনিয়ত সেই গ্রামে যেতে পারি। মনি ঋষি তখন বললেন, অবশ্যই। সেই প্রথম শিষ্যটি এত সময় পর্যন্ত সেই সমস্ত কথাগুলি শুনছিল। তারপর সে মনি ঋষির কাছে হাত জড়ো করে মাথা নত করে তার সামনে বসে পড়ল আর বলল, হে মনিবর, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন ধরে যেটাকে আমার জ্ঞান বলে মনে করছিলাম সেটা জ্ঞান নয়, সেটা অন্যের সামনে নিজেকে প্রমাণ করার অহংকার ছিল। কিন্তু আজ আমি এটা বুঝতে পারলাম, অন্যরা আমাদেরকে তখনই গুরুত্ব দেবে যখন আমরা আমাদের মধ্যে থাকা অহংকারকে দূরে সরিয়ে রেখে
তাদেরকে তাদের মতো করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে নিজের মধ্যে থাকা জ্ঞানের ভাণ্ডারকে তাদের উপর বর্ষণ না করে আগে তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করব। গুরুত্ব কখনোই নিজেকে বড় জ্ঞানী প্রমাণ করে পাওয়া যায় না। অন্যের সহমর্মী হয়ে অন্যের সাথে ভালো ব্যবহার করলে আর অন্যকে তার দৃষ্টিভঙ্গিতে বুঝতে পারলে গুরুত্ব চাইতে হয় না, গুরুত্ব এমনি এমনিই পাওয়া যায়। আপনি ঠিকই বলেছেন, উপদেশ শুধু মনে রাখলেই হয় না, সেটাকে নিজের চরিত্রের মধ্যে, নিজের ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি ঠিকই বলেছিলেন, আমার এখনো নিজের মধ্যে কাজ করা বাকি রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট স্টোরিটা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ সকলের কাছে গুরুত্ব চাই, কিন্তু কিভাবে আসল গুরুত্ব পাওয়া যায় সেটা আমরা কখনো ভেবে দেখি না বা জানি না। আমরা শুধু ভাবি আমরা অনেক কিছু জানি, মানে আমাদের পার্সোনালিটিতে অন্যরা প্রভাবিত হবে। কিন্তু অন্যকে প্রভাবিত করতে গেলে তাদের অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ তাদের দিক থেকে আমাদের সবার আগে দেখতে শিখতে হবে। নিজের কথাকে অন্যের সামনে এস্টাবলিশ করার চেষ্টা করাকে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি বলে না। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তখনই সৃষ্টি হয় যখন আমরা অন্যের দৃষ্টিভঙ্গির গুরুত্ব দিই। সে কি করতে চাইছে, কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করি, তারপর তার মতো করে তাকে বোঝাই, আর অহংকারী ভাবনা দেখিয়ে তার সাথে পোলাইটলি ব্যবহার করি। অর্থাৎ সকলের কাছে নিজের গুরুত্ব বাড়িয়ে তোলার জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে: 1. নিজের অহংকার ত্যাগ করতে হবে। 2. অন্যের কথা মন দিয়ে শুনতে হবে, তারপর নিজে কথা বলতে হবে। 3. কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার আগে সেই বিষয়ে অধিকতর জ্ঞান আগে অর্জন করে নিতে হবে। 4. নিজেকে সম্পূর্ণভাবে ক্রোধমুক্ত রাখতে হবে। 5. অত্যাধিক কথা বলা যাবে না, সর্বদা শোনার চেষ্টা করে যেতে হবে। 6. পুঁথিগত বিদ্যা কখনোই সরাসরি অন্যের সামনে প্রকাশ করা যাবে না, আগে নিজের মধ্যে সেটা আয়ত্ত করতে হবে। 7. যে যেমন বোঝে তাকে তেমনভাবেই বোঝাতে হবে, জোর করে নিজের ভাবনা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। 8. কারোর সাথে তর্ক নয়, যুক্তি দিয়ে কথা বলতে হবে। 9. যে বোঝে না তাকে যদি তার মতো করে বোঝানো না যায় সেই মুহূর্তে চুপ থাকতে হবে এবং সেখান থেকে প্রস্থান করতে হবে। 10. জ্ঞান সর্বত্র বর্তমান, তাই সমস্ত স্থান থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।